আসসালামু আলাইকুম। আমরা অনেকেই বাফার দ্রবণের সংজ্ঞা জানি। কিন্তু বাফার দ্রবণের ম্যাথ করার সময় বা ঘতে যে সৃজনশীলগুলো আসে, ওই সৃজনশীল করার সময় একটা কনফিউজিং একটা পার্ট আছে। ওইখানে অনেকেরই একটু সমস্যা হয়। তো আমরা চেষ্টা করছি ওই পার্টিকুলার ওই জায়গাটা নিয়ে একটু কথা বলি, যেন স্টুডেন্টদের খুব সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় আসলে বাফার দ্রবণটা কি, কখন বাফার দ্রবণ তৈরি হয়, বাফার দ্রবণ তৈরি হওয়ার শর্ত কি কি, এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার। তো আজকে আমরা বাফার দ্রবণের খুঁটিনাটি যা আছে সবগুলোই আমরা পড়ব এবং আশা করছি সম্পূর্ণ ভিডিওটা যখন আমাদের শেষ হবে, বাফার দ্রবণ নিয়ে যত কনফিউজিং পার্ট আছে, যত কনফিউশন আছে তোমাদের, আশা করছি সবকিছুই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সবার আগে যদি বলি বাফার দ্রবণ জিনিসটা কি। বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ, যে দ্রবণের মধ্যে আমি সামান্য অ্যাসিড বা ক্ষার দিব, কিন্তু ওই দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে বাফার দ্রবণ। একটা দ্রবণ যেখানে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও ওই দ্রবণের পিএইচ এর মানের পরিবর্তন হবে না। সাধারণত দুই রকমের বাফার দ্রবণ আছে, একটা হচ্ছে অম্লীয় বাফার, একটা হচ্ছে ক্ষারীয় বাফার। সচরাচর আমাদের যে এইচএসসি লেভেলের সৃজনশীলগুলো আসে, সেগুলোতে অম্লীয় বাফার দ্রবণ থেকেই প্রশ্নটা বেশি আসে। ক্ষারীয় থেকে আসে না এমনটা না, বাট অম্লীয় বাফার দ্রবণের প্রশ্নগুলোই বেশি আসে। তাই আমি অম্লীয় বাফার দ্রবণটা নিয়েই আজকে আলোচনা করছি। আমাদেরকে সাধারণত পড়ানো হয় যে একটা দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার বিক্রিয়া করবে। যদি বলি অম্লীয় বাফার দ্রবণের শর্ত কি, আমি বলি এভাবে, অম্লীয় বাফার দ্রবণ আমাদের সৃজনশীলগুলো যেভাবে দেওয়া থাকে আমি সেভাবে বোঝানোর চেষ্টা করছি, ওই ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। একটা দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারকে কোনো একটা পাত্রে মিশাবো। তো দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার যখন কোনো একটা পাত্রে মিশাবো, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে লবণ এবং পানি তৈরি হবে। এইখানে যে সমস্যাটা হচ্ছে, দুর্বল অ্যাসিড আমরা চিনবো কিভাবে? দুর্বল অ্যাসিড মূলত আমাদের হবে মিথানোইক অ্যাসিড অথবা ইথানোইক অ্যাসিড, অর্থাৎ যে কোনো জৈব অ্যাসিড যেগুলো, এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড, অথবা কার্বনিক অ্যাসিড H2CO3। বাট আমাদের বইয়ের সৃজনশীলে বা বোর্ডের যে সৃজনশীলগুলো আসে, সেখানে এই মিথানোইক অ্যাসিড অথবা ইথানোইক অ্যাসিড দিয়েই প্রশ্নটা বেশি আসে। আর একটা থাকে অথবা HA, এরকম একটা মান দেওয়া থাকে। এবং এ যাই থাকুক না কেন, এই দুর্বল অ্যাসিড চেনার অন্যতম একটা উপায় হচ্ছে এদের কে এ, অর্থাৎ বিয়োজন ধ্রুবকের মানটা দেওয়া থাকে প্রশ্নে। তাহলে এগুলো হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড চেনার উপায়, হচ্ছে কে দেওয়া আছে। আর সবল ক্ষার কোনগুলো, আমাদের যে সকল সাধারণত প্রশ্ন আসে, একটা হয় পটাশিয়াম হাইড্রক্সাইড থাকে, না হয় সোডিয়াম হাইড্রক্সাইড থাকে, অথবা একটা কমন এম নিয়ে MOH, এরকম কিছুটা দেওয়া থাকে। এটা হচ্ছে সবল ক্ষার। তাহলে আমরা পড়ছি অম্লীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণ হতে হলে দুইটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। প্রথমত, একটা দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার কোনো একটা জায়গাতে মিশাবো, অর্থাৎ দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়া হতে হবে, এবং যেখানে আমি এটা মিশাবো সেখানে তৈরি হবে লবণ এবং পানি। তাহলে দুর্বল অ্যাসিড সবল ক্ষার মিশানোর পরে লবণ এবং পানি তৈরি হবে। 2 নম্বরে আমাকে আর একটা যে জিনিসটা খেয়াল করতে হবে, যে যে পাত্রে আমি মিশাচ্ছি দুর্বল অ্যাসিড সবল ক্ষার, যেই পাত্রটাতে মিশাচ্ছি ওই পাত্রটাতে তো একসময় এরা বিক্রিয়া করবে। বিক্রিয়া শেষে কোনো কিছু একটা শেষ হয়ে যাবে, বা বিক্রিয়া যখন শেষ হবে তখন বিক্রিয়া শেষে যে মিশ্রণে যেখানে মিশাচ্ছি সেখানে সবল ক্ষারটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সবল ক্ষারটা যে পাত্রে আমি দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার মিশাচ্ছি, ওই মিশ্রণের পাত্রে সবল ক্ষারটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, এবং অবশিষ্ট থাকবে হচ্ছে কিছুটা দুর্বল অ্যাসিড। এইটা ইম্পর্টেন্ট কথা। তার মানে অম্লীয় বাফার হতে হলে আমাদের সৃজনশীল গুলা যদি অনুযায়ী যদি আমি বোঝাতে চাই, অম্লীয় বাফার হতে হলে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার বিক্রিয়া করবে। দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার বিক্রিয়া করলেই আমি বাফার বলে দেব না। দুর্বল এবং অ্যাসিড এবং সবল ক্ষার বিক্রিয়া করার পর আমাকে দেখতে হবে বিক্রিয়া শেষে কোনটা শেষ হয়ে গেছে আর কোনটা অবশিষ্ট আছে। যদি দেখি সবল ক্ষার শেষ হয়ে গেছে, দুর্বল অ্যাসিড অবশিষ্ট আছে, তাহলে
ওই অবশিষ্ট দুর্বল অ্যাসিড আর যে লবণটা তৈরি হচ্ছে এখানে, ওই উৎপন্ন লবণ মিলে যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণটা হবে অম্লীয় বাফার দ্রবণ। সে দ্রবণটা হবে অম্লীয় বাফার দ্রবণ। আর যদি এমন হয় যে দুর্বল অ্যাসিড সবল ক্ষার বিক্রিয়া করলো, লবণ পানি তৈরি হলো, কিন্তু বিক্রিয়া শেষে দেখা গেল দুর্বল অ্যাসিডটাই শেষ হয়ে গেছে, এই সবল ক্ষার আছে আর লবণ আছে, ওই মিশ্রণকে আমি বাফার দ্রবণ বলবো না। বাফার দ্রবণ হতে হলে শুধু দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করলেই হবে না। দুর্বল অ্যাসিড সবল ক্ষার বিক্রিয়া করার পর বিক্রিয়া শেষে সবল ক্ষারটাকে শেষ হয়ে যেতে হবে, আর দুর্বল অ্যাসিডকে কিছু অবশিষ্ট থাকতে হবে। ওই অবশিষ্ট দুর্বল অ্যাসিড আর যে লবণ তৈরি হচ্ছে, ওই উৎপন্ন লবণ মিলে আমাদের বাফার দ্রবণ তৈরি হবে। ফাইনাল কথা হচ্ছে, একটা অম্লীয় বাফার দ্রবণ হতে হলে ফাইনাল মিশ্রণে আমার দুর্বল অ্যাসিড থাকতে হবে এবং ওই অ্যাসিডেরই একটা লবণ থাকতে হবে। পরবর্তীতে আমরা সৃজনশীল করব দুইটা সৃজনশীল করার পর এই যে কনসেপ্টটা আছে, বাফারের কনসেপ্টটা আছে, বাফারের পিএইচ এর কনসেপ্টটা আছে, সম্পূর্ণটাই ওকে হয়ে যাবে এবং লবণটা আসলে কোন ধরনের লবণ সেটা ওকে হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ। তাহলে বাফার কাকে বলে, বাফার কত প্রকার এবং অম্লীয় বাফার কখন হবে সেই জিনিসটা আমরা দেখলাম। এরপরে আমরা দুইটা সৃজনশীলের মাধ্যমে এই কনসেপ্টটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন দুইটা সৃজনশীল যে আছে এই টপিকের উপরে সেই দুটো সৃজনশীলগুলো এখন দেখে ফেলি ঝটপট। সৃজনশীল নিয়ে হাজির হয়েছে, একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল এখানে। এই প্রশ্নটা তাদের জন্য খুবই উপযোগী হবে যাদের একবার অলরেডি বাফার দ্রবণ টপিকটা করা হয়ে গেছে কিন্তু রিভিশন বা প্র্যাকটিসের সময় পাওয়া যায়নি। তাদের জন্য আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি, আশা করছি প্রশ্নটা শেষে বাফার বেশ কয়েকটা প্রশ্ন আমরা করব এখানে ইনশাল্লাহ। আশা করছি দুইটা প্রশ্ন যদি আমরা শেষ করতে পারি তাহলে বাফার দ্রবণ নিয়ে যাবতীয় সমস্যা বা ছোটখাটো যে সমস্যাগুলো আছে সেগুলো আবার থাকবে না ইনশাল্লাহ। তো আমরা যদি বলি বাফার দ্রবণ কাকে বলে, বাফার দ্রবণের সঙ্গে আমরা সবাই জানি বাফার দ্রবণ হচ্ছে যে দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে ওই দ্রবণের পিএইচ এর মানের পরিবর্তন হয় না, সে দ্রবণটাকে বলে বাফার দ্রবণ। তো বাফার দ্রবণ হতে হলে একটা দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করতে হয়। এই প্রশ্নে কিন্তু এটা দেওয়া আছে। দেখো ভাইরা, এটা একটা দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার। আমি কিভাবে বুঝবো যে এটা দুর্বল অ্যাসিড? যে সকল অ্যাসিডের কে এ অর্থাৎ বিয়োজন ধ্রুবকের মান দেওয়া থাকে তারা দুর্বল অ্যাসিড হয়। তার মানে এখানে একটা অ্যাসিড দেওয়া আছে এবং অ্যাসিডের কে এর মান দেওয়া আছে, তার মানে এটা দুর্বল অ্যাসিড। এবং KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা সবল ক্ষার। তার মানে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার একসঙ্গে মিশছে সি পাত্রে। তার মানে এই পাত্রে বাফার দ্রবণ তৈরি হবে কিনা অনেকেই আমরা বলে ফেলি, একটা ভুল করে ফেলি যে যেহেতু দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার মিশছে একটা পাত্রে এইখানে বাফার দ্রবণ তৈরি হবে, এই ভুলটা আমরা করে ফেলি। আসলে এই ভুলটা করা যাবে না। দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে বাফার দ্রবণ হওয়ার সম্ভাবনা আছে। তো সবার আগে আমাকে এইটা ক্লিয়ার করতে হবে যে এখানে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার মিশছে ঠিক আছে, কিন্তু এখানে বাফার দ্রবণ হবে কিনা এই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। তো যখন প্রশ্ন যদিও আসছে আমার পিএইচ নির্ণয় করা, যদিও প্রশ্ন পিএইচ নির্ণয় করার কথা বলা হয়েছে, কিন্তু আগে আমাকে নির্ণয় করতে হবে এই দ্রবণটা বাফার কিনা। তো বাফার কিনা সেটা দেখতে হলে বেশ কয়েকটা নিয়ম আছে, বাট আমি যে নিয়মটা এখন করব এই নিয়মে পরিমাণগত রসায়নের সবকিছুই এই নিয়মে করা যায়। যে নিয়মটা আমি এখন করব, সবার আগের কাজটা হচ্ছে উভয় পাত্রের মোল সংখ্যা আমরা নির্ণয় করব। উভয় পাত্র, তাহলে আমি এখন এ পাত্রের মোল সংখ্যাটা নির্ণয় করি। তাহলে আমি যদি এ পাত্রের মোল সংখ্যা এখন এখানে নির্ণয় করি, এ পাত্রের মূল সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে? মূল সংখ্যা নির্ণয় করতে হয় ওই পাত্রের ঘনমাত্রা 0.25 এবং আয়তনকে লিটার করে, এবং এটা হচ্ছে আয়তন লিটার করে। এখন 5 ডিভাইডেড বাই 1000 ml ছিল, 1000 দিয়ে ভাগ করলাম। এইভাবে আমাদের মোল সংখ্যা নির্ণয় করতে হয়। তো আমি যদি এই মোল সংখ্যাটা একটু নির্ণয় করি, 0.25 ইন্টু 5 ডিভাইডেড বাই 1000, আর মান আসবে 1.25 10 টু দি পাওয়ার মাইনাস 3। 1.25 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল
CH3COOH এই পাত্রে। দেখো ভাইয়ারা, এই পাত্রে ঘনমাত্রা দেওয়া ছিল, এই পাত্রে আয়তন দেওয়া ছিল, আমি ওই পাত্রের মোল সংখ্যাটা নির্ণয় করে ফেললাম। এখন একইভাবে বি পাত্রের মোল সংখ্যাটাও আমাদের নির্ণয় করতে হবে। তো আমি যদি এখানে বি পাত্রের মোল সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে ঘনমাত্রা 0.25 এবং আয়তন হচ্ছে 15, তাহলে 15 1000 দিয়ে ভাগ করব, মানটা আমার যত সম্ভব আসবে 3.75 10⁻³ মোল KOH। আমি কিন্তু সবার আগে পিএইচ এ যাব না, সবার আগে আমাকে বের করতে হবে এই দ্রবণটা বাফার কিনা। যদি বাফার হয় তাহলে পিএইচ এর তখন বাদ বাকি যে আমাদের ক্রাইটেরিয়া আছে সেগুলোতে আমরা যাব। তার মানে দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার একসঙ্গে মিশ্রিত হলে বাফার হবে কিনা এইটার একটা আমাকে আসতে হবে। তাহলে এই জন্য সবার আগে আমি মোল সংখ্যা নির্ণয় করে ফেললাম। এবার যেহেতু দুইটা একসঙ্গে মিশছে, তারপরে অবশ্যই এদের মধ্যে একটা বিক্রিয়া হবে। তাহলে আমাকে এখন এদের মধ্যকার সংশ্লিষ্ট যে বিক্রিয়াটা আছে সেই সংশ্লিষ্ট বিক্রিয়াতে এখন আমাকে লিখতে হবে। কে কে বিক্রিয়া করছে দেখো তো ভাইয়ারা, বিক্রিয়া করছে CH3COOH ইথানোয়িক অ্যাসিড এবং বিক্রিয়া করছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা দুর্বল অ্যাসিড, এটা একটা সবল ক্ষার। দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার বিক্রিয়া করে তৈরি করবে লবণ CH3 পটাশিয়াম ইথানয়েট এবং হচ্ছে পানি। বিক্রিয়াটাও খুবই ইজি। এই পটাশিয়াম এসে হাইড্রোজেনের জায়গা দখল করবে আর এই এইচ চলে যাবে OH এর কাছে। ইজি একটা বিক্রিয়া হবে এখানে। আচ্ছা, এখন এখন এই বিক্রিয়ার পরে আমাদের মেইন হিসাব নিকাশটা শুরু হবে। এখন কথা হচ্ছে দেখো তো ভাইরা, পাত্রে এত মোল ছিল অ্যাসিড, এত মোল ছিল ক্ষার, আমরা হিসাবটা কাকে নিয়ে শুরু করব? উত্তর হচ্ছে যে কোনো একটা নিয়ে হিসাব শুরু করলেই হবে, বাট আমি বলি পাত্রে যার পরিমাণটা কম তাকে নিয়ে হিসাবটা শুরু করি আমরা। এটাতে বললে শেষে যে হিসাবটা আমাদের ফাইনাল যে হিসাব আসবে খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা হিসাব শুরু করব পাত্রে যেটার মোল সংখ্যা কম সেইটা নিয়ে হিসাবটা আমরা শুরু করব। তাহলে অ্যাসিড ছিল 1.25 আর ক্ষার ছিল 3.75। অ্যাসিডের মোল সংখ্যা যেহেতু কম, তাই আমরা হিসাব শুরু করব অ্যাসিড দিয়ে। এবং প্রথম লাইনটা আমি কোত্থেকে লিখবো? প্রথম লাইনটা আমি বিক্রিয়া থেকে তথ্যটা লিখবো। দেখি তো ভাইরা, বিক্রিয়াতে একটা অ্যাসিড অর্থাৎ 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে 1 মোল লবণ তৈরি করছে। তাহলে যখন আমার 1 মোল অ্যাসিড শেষ হচ্ছে তখন আমার 1 মোল ক্ষার শেষ হবে এবং তখন 1 মোল লবণ তৈরি হবে। বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে আর উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ যখন আমার 1 মোল অ্যাসিড শেষ হবে তখন 1 মোল ক্ষার শেষ হবে, তখন 1 মোল লবণ তৈরি হবে। এই তথ্যটা আমি পেলাম বিক্রিয়া থেকে। এবং প্রথমে কার মানটা লিখবো? প্রথমে লিখবো অ্যাসিডের মান। কেন? কারণ অ্যাসিডের পরিমাণ কম। তাহলে আমি এখন যে লাইনটা লিখবো সেটা হচ্ছে 1 মোল CH3COOH, আমি সমতুল চিহ্ন দিচ্ছি, মানে এইটা যখন একটা শেষ হবে তখন আমার 1 মোল KOH শেষ হবে, তখন আমার 1 মোল লবণ তৈরি হবে। এই লাইনটা একটু ভালোভাবে বুঝতে হবে। আমি এই লাইনটা কোত্থেকে পেলাম? এই লাইনটা পাইছি আমি বিক্রিয়া থেকে। বিক্রিয়া আমাকে বলে 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে 1 মোল লবণ তৈরি করবে। এবং আমি প্রথমে ক্ষারটাকে কেন লিখলাম না? কারণ ক্ষারের মান বেশি, পাত্রে ক্ষারের পরিমাণ বেশি, এজন্য যার পরিমাণটা কম তাকে আগে লিখলাম হিসাবটা সোজা করার জন্য। ক্ষার দিয়ে করলে যে ভুল হবে এমনটা না। তাহলে যখন আমার 1 মোল অ্যাসিড শেষ হচ্ছে তখন 1 মোল ক্ষার শেষ হচ্ছে, তখন 1 মোল লবণ তৈরি হচ্ছে। যদি আমি এখানে 10 মোল অ্যাসিড নিতাম, তো 10 মোল অ্যাসিড যখন শেষ হবে 10 মোল ক্ষার শেষ হবে, 10 মোল লবণ তৈরি হবে। যদি আমি 1 কোটি মোল অ্যাসিড নিতাম, 1 কোটি মোল অ্যাসিড যখন শেষ হবে 1 কোটি মোল ক্ষার তখন শেষ হবে, 1 কোটি মোল লবণ তখন তৈরি হবে। তো আমার পাত্রে তো আছে এত মোল অ্যাসিড,
তাহলে যখন আমার 1.25 ইন্টু 10⁻³ মোল অ্যাসিড শেষ হবে, যদি এটা এক, এটা যদি 1.25 10⁻³ হয়, তাহলে এইটাও 1.25 10⁻³ মোল KOH শেষ হবে, এবং আমার লবণ তৈরি হবে 1.25 10⁻³ মোল লবণ তৈরি হবে। যখন আমার এত মোল অ্যাসিড শেষ হবে তখন এত মোল ক্ষার শেষ হবে এবং এত মোল লবণ তৈরি হবে। এবার দেখি তো আমার প্রশ্নে বা পাত্রে ক্ষার ছিল কত মোল, 1.25 অ্যাসিড ছিল কত মোল, 1.25 10⁻³ আমার অ্যাসিড শেষ হয়ে গেল কত মোল, 1.25 10⁻³। তাহলে আমার ছিল যত মোল শেষ হয়ে গেল তত মোল। তার মানে এই যে মিশাচ্ছি আমি এখানে একসঙ্গে দুইটা অ্যাসিড আর ক্ষার মিশাচ্ছি, এই মিশ্রণটাতে কিন্তু আমার অ্যাসিডের পরিমাণ শেষ। কিভাবে শেষ দেখো, ছিল যত মোল অ্যাসিড শেষ হয়ে গেল তত মোল অ্যাসিড, তার মানে পাত্রে আর কোনো অ্যাসিড নাই। তাহলে আমরা যত মোল অ্যাসিড এখানে ছিল তত মোল অ্যাসিড শেষ। এবার দেখি তো ক্ষার ছিল কত মোল। দেখো ভাইরা, আমরা হিসাব করব এই পরিমাণগুলো আমাদের ছিল আর এই পরিমাণগুলো আমাদের শেষ হয়ে গেছে, এই জিনিসটা মাথায় রাখবা। এইটা আমার কাছে পাত্রে ছিল আর এটা হচ্ছে বিক্রিয়া শেষের অবস্থা, কতটুকু শেষ হয়েছে। অ্যাসিড ছিল, অ্যাসিড শেষ, অ্যাসিডের ঝামেলা শেষ। ক্ষার ছিল এত মোল আর ক্ষার শেষ হয়েছে এত মোল। এটা ছিল, এটা শেষ হয়ে গেছে, এইটা ছিল, এইটা শেষ হয়ে গেছে, অ্যাসিড শেষ। ক্ষার আমার কাছে পাত্রে এত মোল ছিল আর ক্ষার শেষ হলো এত মোল, তাহলে ওইখানে কিন্তু কিছু অবশিষ্ট ক্ষার থাকবে। অ্যাসিড কিন্তু শেষ, দেখো অ্যাসিড ছিল এত মোল, অ্যাসিড শেষ হয়ে অ্যাসিড শেষ। ক্ষার ছিল 3.75 আর ক্ষার শেষ হয়েছে 1.25, তাহলে ওই পাত্রে এখনো অবশিষ্ট কিছু ক্ষার থাকবে। দুর্বল অ্যাসিডের পরিমাণটা কিন্তু শেষ। এই জায়গাটাতে একটু ভালোভাবে খেয়াল করতে হবে, যে পরিমাণ অ্যাসিড নিয়েছিলাম সেই পরিমাণ অ্যাসিড শেষ, এত পরিমাণ ক্ষার নিয়েছিলাম কিন্তু ক্ষার শেষ হয়েছে এতখানি, তার মানে অবশিষ্ট এখানে কিছু ক্ষার থাকবে। কতটুকু থাকবে, আমার পাত্রে ছিল 3.75 10⁻³ মোল আর শেষ হয়ে গেল 1.25 ইন্টু 10⁻³ মোল। তাহলে এত মোল ছিল, এত মোল শেষ হলো, তাহলে অবশিষ্ট আমার থাকবে 2.5 10⁻³ মোল ক্ষার অবশিষ্ট থাকবে। এইখানে আমাদের মেইন পয়েন্ট। সচরাচর আমরা দেখে আসি একটা দুর্বল অ্যাসিড আর একটা সবল ক্ষার মিশলেই বাফার হয়ে যায়, কিন্তু এইখানে আমি দেখলাম দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার মিশছে, তারপরেও এটা বাফার হবে না। কারণ কি, কারণ বাফার হতে হলে দুইটা শর্ত, আমাদের সৃজনশীল যেগুলো আসে সেগুলোতে মূলত দুইটা শর্ত পূরণ করতে হবে। দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার বিক্রিয়া করতে হবে এবং বিক্রিয়া শেষে, ইম্পর্টেন্ট কথা, বিক্রিয়া শেষে এইখানে অবশিষ্ট থাকতে হবে দুর্বল অ্যাসিডকে, অবশিষ্ট থাকতে হবে দুর্বল অ্যাসিডকে এবং উৎপন্ন লবণকে, তাহলে বাফার হবে। কিন্তু এইখানে আমার অবশিষ্ট ক্ষার হচ্ছে এইটা, আর যদি বলি উৎপন্ন লবণ কতটুকু, উৎপন্ন লবণ তৈরি হয়েছে 1.25 10⁻³ মোল CH3COO। তাহলে ক্ষার, সবল ক্ষার এবং উৎপন্ন লবণ, সুতরাং সি পাত্রে বাফার দ্রবণ তৈরি হবে না, সি পাত্রে বাফার দ্রবণ হবে না, বাফার দ্রবণ হবে না সি পাত্রে। দেখো দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার মিশছে কিন্তু তারপরেও বাফার হলো না, কারণ বাফার হওয়ার শর্ত হচ্ছে এই যে ফাইনাল এই রেজাল্টে এসে দুর্বল অ্যাসিড আর উৎপন্ন লবণ থাকতে হবে, তাহলে বাফার হবে। কিন্তু এখানে আমার ক্ষার আর লবণ আছে, তাই বাফার হয়নি। আমি আবার বলছি, বিক্রিয়া শেষে যদি দুর্বল অ্যাসিড অবশিষ্ট থাকে আর উৎপন্ন লবণ, তাহলে বাফার হয়। কিন্তু আমার তো এখানে অবশিষ্ট ক্ষার আছে, দুর্বল অ্যাসিড তো শেষ, তাই এখানে অম্লীয় বাফার হবে না।
তাহলে বাফার হওয়ার শর্ত কি? দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করবে, বিক্রিয়া শেষে সবল ক্ষার শেষ হয়ে যাবে, দুর্বল অ্যাসিড অবশিষ্ট থাকবে এবং উৎপন্ন লবণ, ওই অবশিষ্ট অ্যাসিড আর উৎপন্ন লবণ মিলে বাফার হবে। কিন্তু এখানে দুর্বল অ্যাসিড সবল ক্ষার বিক্রিয়া করেছে, দুর্বল অ্যাসিডই শেষ হয়ে গেছে, এই জন্য এটা বাফার হয়নি। যেহেতু বাফার হয়নি, তার মানে আমি এখানে হেন্ডারসন হেসেলবাখের সমীকরণ ইউজ করতে পারবো না। সাধারণ যে পিএইচ এর হিসাব নিকাশ সেভাবে হিসাব করতে হবে। এখন আমরা হিসাব করব পিএইচ, কিন্তু দ্রবণে তো অবশিষ্ট আছে ক্ষার, তার মানে আমাকে প্রথমে বের করতে হবে পিওএইচ, কারণ ক্ষার থেকে ডিরেক্টলি পিওএইচ পাওয়া যায়। এখন পিওএইচ এর যদি আমরা সূত্রের কথা বলি, যেহেতু ক্ষার, পিওএইচ নির্ণয় করতে হবে। পিওএইচ এর সূত্র হচ্ছে মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, তার মানে পিওএইচ এর জন্য আমার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দরকার। আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমার দরকার ঘনমাত্রা। আমি পেয়েছি ক্ষারের মোল, ঘনমাত্রা কিন্তু পাইনি। পিওএইচ এর জন্য দরকার ঘনমাত্রা, আর আমি এখানে পেয়েছি মোল, তাহলে এখন আমাকে ঘনমাত্রায় নিয়ে আসতে হবে। তো এখন যদি বলি ঘনমাত্রা নির্ণয়ের সূত্র কি? ঘনমাত্রা নির্ণয়ের সূত্র আমরা জানি মোল ডিভাইডেড বাই আয়তন, এটা হচ্ছে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র। আয়তনটাকে অবশ্যই লিটারে নিতে হবে। এই আয়তনটা, এই যে অবশিষ্ট ক্ষার কোথায় আছে বলি তো ভাইয়ারা? অবশিষ্ট ক্ষার আছে কিন্তু আমাদের এই মিশ্রণটাতে, কারণ এখানেই অ্যাসিড ক্ষার বিক্রিয়া করেছে, এখানেই অ্যাসিড শেষ হয়ে গেছে, এখানেই আমার এই অবশিষ্ট ক্ষার আর উৎপন্ন লবণ আছে, সব এই সি পাত্রে। তার মানে আমি যে মোল নিব ক্ষারের মোল, সেটা এই সি পাত্রে নিতে হবে, আমি যে আয়তন নিব সেটা ওই সি পাত্রেই নিতে হবে। তাহলে আমি এখানে মোল আমার আসছে 2.5 ইন্টু 10⁻⁻3, এটা হচ্ছে মোল, মিশ্রণে ক্ষারের মোল। আর আমাকে আয়তনটাও মিশ্রণের নিতে হবে, মিশাচ্ছে আমি 5 ml আর 15 ml এই পাত্রে মিশছে, তার মানে হবে 20 ml। আয়তন করলে হবে, লিটারে করলে 10⁻⁻3, এই মানটা আসবে 0.125 m। এইটা আমি কার ঘনমাত্রা পেলাম? ক্ষারের ঘনমাত্রা। কেন? আমি ক্ষারের মোল নিয়ে তো কাজ করছি, আমি তো এখানে অবশিষ্ট ক্ষারের মোল নিয়ে কাজ করছি, এবং এখানে তো অবশিষ্ট ক্ষারই আছে, তাহলে ক্ষারের মোল ডিভাইডেড মিশ্রণে ক্ষারের মোল ডিভাইডেড বাই মিশ্রণের আয়তন, তার মানে আমি মিশ্রণে ক্ষারের ঘনমাত্রা পেলাম। কিন্তু আমি তো বের করব পিওএইচ, আমার তো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দরকার, আমি তো এখানে ক্ষারের ঘনমাত্রা পেলাম, তাহলে এখন ক্ষার থেকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রায় আমাকে আসতে হবে। তাহলে আমি যদি কেওএইচ কে ভাঙি, কেওএইচ কে ভাঙলে পাবো কে প্লাস আর ওএইচ মাইনাস। একটা কেওএইচ ভাঙে একটা ওএইচ তৈরি হচ্ছে, তাহলে 100টা কেওএইচ ভাঙলে 100টা ওএইচ তৈরি হতো, তাহলে 0.125 এম কেওএইচ কে ভাঙলে 0.125 এম ওএইচ তৈরি হবে। দেখো ব্যাপারটা হলো কি, অবশিষ্ট ছিল ক্ষার, ক্ষারের মোল থেকে আমি ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করলাম, ক্ষারের ঘনমাত্রা থেকে আমি ওএইচ এর ঘনমাত্রা নির্ণয় করলাম। ওএইচ এর ঘনমাত্রা কেন নির্ণয় করলাম? কারণ আমাকে বের করতে হবে পিওএইচ, পিওএইচ এর জন্য আমার ওএইচ এর ঘনমাত্রাই দরকার। আচ্ছা, এবার আমি সূত্রে ফেলি, পিওএইচ এর সূত্র মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, তাহলে মাইনাস লগ অফ 0.125, এটার মান আসবে 0.903। যেহেতু ক্ষার অবশিষ্ট ছিল তাই আমি পিওএইচ এর মান বের করলাম, কিন্তু প্রশ্নে তো আমার চেয়েছে পিএইচ এর মান কত। তাহলে আমরা এখন জানি পিএইচ আর পিওএইচ এর যোগফল 14, জানা জিনিস এগুলো। পিএইচ আর পিওএইচ এর যোগফল হচ্ছে 14, তাহলে পিএইচ এর মান আমার আসবে 14 মাইনাস 0.903, মানে সামথিং 13 পয়েন্ট সামথিং একটা মান আসবে, এখানে মানটা আসবে 13 পয়েন্ট সামথিং, এখানে মানটা আসবে 13.09, এটা একটা মান আসবে। এইটা হচ্ছে আমাদের পিএইচ। এখান থেকে মেইন এই প্রশ্নটাই কেন আমি সিলেক্ট করলাম আজকে, কারণ আমাদের ভিতরে একটা ভুল ধারণা থাকে যে দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করলেই বাফার হবে।
এই ভুল ধারণাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের ভিতরে যে ভুল ধারণা থাকে যে দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করলেই বাফার হবে। আমরা কিন্তু এখানে দেখছি দুর্বল অ্যাসিড সবল ক্ষার বিক্রিয়া করেছে, তারপরে কিন্তু বাফার হয়নি। এটাই ইম্পর্টেন্ট কথা এখানকার। কারণ বাফার হতে হলে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়া শেষে দুর্বল অ্যাসিডটাতে অবশিষ্ট থাকতে হবে, তাহলে বাফার হবে। কিন্তু আমার এখানে অবশিষ্ট আছে সবল ক্ষারটা, তাই বাফার হয়নি। আর বাফার হয়নি বলে আমাকে সাধারণ নিয়মে পিএইচ পিওএইচ বের করতে হয়েছে। যদি এই অঙ্কটাতে এমন হতো যে বিক্রিয়া শেষে দুর্বল অ্যাসিড অবশিষ্ট আছে, তাহলে এই দুর্বল অ্যাসিড আর এই উৎপন্ন লবণ মিলে বাফার হতো। তার মানে আমাদের মেইন পয়েন্টটা আমি বোঝানোর চেষ্টা করছি এখানেই, কিন্তু যে দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করলেই যে বাফার হবে এমনটা না। দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করলে বাফার হওয়ার সম্ভাবনা আছে, এবং এই পর্যন্ত আসার পর আমি বলতে পারবো আসলে সেটা বাফার হবে কিনা। আমরা আরো একটা সৃজনশীল দেখবো, ওই সৃজনশীলটাতে দেখবো আসলে দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করে, তখন তোমরা নিজে নিজে ট্রাই করে দেখবা বাফার দ্রবণ হচ্ছে কিনা। তাহলে আমরা এখন আরেকটা প্রশ্ন নিয়ে আসছি, এই প্রশ্নটা এবার একটু দেখি। এই প্রশ্নটা দেখার পরে আশা করছি পুরো বাফার দ্রবণের একেবারেই কনসেপ্টটা ওকে হয়ে যাবে, বাফার হবে কিনা বা পিএইচ কিভাবে নির্ণয় করতে হবে সবকিছু ওকে হয়ে যাবে। তাহলে আমার এখানে আরেকটা প্রশ্ন দেখি ভাইরা, এখানে একটা দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার মিশেছে। কিভাবে বুঝলাম দুর্বল অ্যাসিড? কে এর মান দেওয়া আছে, এরকম দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার মিশছে। তার মানে আমি একটু আগেই বললাম দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার মিশলেই যে বাফার হবে এমনটা কথা না, দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার মিশলে বাফার হতে পারে। তো আমরা এখন দেখবো এখানে বাফার হবে কিনা, আগে এটা ক্লিয়ার হবো যে বাফার হবে কিনা। তো বাফার হবে কিনা তাহলে আমাকে দেখতে ফাইনাল বাফার হতে হলে কি হতে হবে, দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার বিক্রিয়া করার পর অবশিষ্ট থাকবে কি, দুর্বল অ্যাসিড এবং উৎপন্ন লবণ মিলে হবে বাফার। আমি আবার বলছি, দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার বিক্রিয়া করে বিক্রিয়া শেষে যদি অবশিষ্ট থাকে দুর্বল অ্যাসিড, তাহলে ওই অবশিষ্ট দুর্বল অ্যাসিড আর উৎপন্ন লবণ এইটা মিলে হবে অম্লীয় বাফার দ্রবণ। তাহলে আমরা দেখি আসলে বিক্রিয়া শেষে এই পাত্রে কি কি অবশিষ্ট থাকবে। তাহলে এর জন্য আমাকে আগে মোল সংখ্যা বের করতে হবে। তাহলে আমি যদি এক্স পাত্রের মোল সংখ্যা নির্ণয় করতে চাই, এক্স পাত্রের মোল ঘনমাত্রা 0.175, আয়তন 50, নিতে হবে লিটারে, তাই 1000 দিয়ে ভাগ করলাম, এটা করলে মান আসবে 8.75 10⁻³ মোল মিথানোয়িক অ্যাসিড আছে। আচ্ছা, এবার আমাকে ওই পাত্রের ক্ষারের মোল সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি এখন ওয়াই পাত্রের মোল সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে ঘনমাত্রা 0.09 ইন্টু আয়তনকে নিতে হবে লিটারে। তো লিটার নিলে পারে এই মানটা আমাদের কত আসবে, আমি একটু হিসাব করে নিই, মানটা আসবে 4.5 10⁻³ দেখো উভয় পাত্রের আয়তন এবং ঘনমাত্রা দেওয়া ছিল, আমি উভয় পাত্রের মোল সংখ্যা নির্ণয় করলাম। এবার আমাকে এরা তো এই পাত্রে মিশছে, তার মানে এখানে আমাকে সংশ্লিষ্ট বিক্রিয়া লিখতে হবে, যেহেতু অ্যাসিড ক্ষার বিক্রিয়া করছে আমাকে এখন, তাহলে এদের মধ্যকার সংশ্লিষ্ট বিক্রিয়াটা আমাকে লিখতে হবে। বিক্রিয়া করছে হচ্ছে ক্ষার এবং বিক্রিয়া করছে দুর্বল একটা অ্যাসিড, সবল ক্ষার এবং দুর্বল অ্যাসিড ওই জেড পাত্রে মিশেছে। তাহলে উৎপন্ন হবে আমার লবণ HCOONA, ওই যে সেম মেকানিজম, এই সোডিয়াম দেওয়া যুক্ত হবে এইচ এর কাছে, এই সোডিয়াম দেওয়া যুক্ত হবে এই এইচ এর কাছে, আর এই OH এসে যুক্ত হবে HCOONH। এখানকার সোডিয়াম একটা এইচ কে সরাবে, একটা এইচ কে সরাই যুক্ত হবে এখানে, আর এই এইচটা যুক্ত হবে এই OH, তৈরি করবে পানি, তৈরি করবে পানি। এবার আমি দেখবো যে কোনটার পরিমাণ কম, ঠিক আগে যা করলেন সেম, কোনটার পরিমাণ কম। একটা আমার অ্যাসিড আছে 8.75 আর ক্ষার আছে 4.5, কার পরিমাণ কম, ক্ষারের পরিমাণ কম। তাহলে হিসাব শুরু করব আমি ক্ষার দিয়ে, যার পরিমাণ কম তাকে দিয়ে হিসাব শুরু করতে হয়।
তাহলে হিসাবটা সোজা হয়, ফাইনাল যে আমাদের মানটা বের করা ইজি হয়। তাহলে আমি প্রথম লাইনটা লিখবো বিক্রিয়া থেকে। বিক্রিয়া আমাকে বলে যে যখন 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়, যখন 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয় তখন 1 মোল অ্যাসিড শেষ হয়, এবং তখন 1 মোল লবণ তৈরি হয়, এবং কারণ বিক্রিয়ক শেষ হয় উৎপাদ তৈরি হয়, এবং 1 মোল তৈরি হচ্ছে, এটা পেলাম কোত্থেকে? এটা পেলাম বিক্রিয়া থেকে। দেখো 1 মোল ক্ষার, 1 মোল অ্যাসিড, 1 মোল লবণ, যখন এটার 1 মোল শেষ হবে তখন এটার 1 মোল শেষ হবে, তখন এটা 1 মোল তৈরি হবে। এটা যখন 1 কোটি মোল শেষ হবে, এটা 1 কোটি মোল শেষ হবে, এটা 1 কোটি মোল তৈরি হবে। তাহলে আমার পাত্রে ছিল কত মোল? 4.5। তাহলে এইটার যখন 4.5 10⁻³ সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হবে, এইটাও তখন 4.5 × 10⁻³ মোল অ্যাসিড শেষ হবে, এবং এইটাও তখন 4.5 10⁻³ মোল লবণ তৈরি হবে। তাহলে আমার এই মানগুলো আমার পাত্রে ছিল, আর এই মানগুলো আমার শেষ হয়ে গেছে, এই মানগুলো আমার শেষ হয়ে গেছে। পাত্রে ক্ষার ছিল কত মোল? 4.5 10⁻³ ক্ষার শেষ হলো কত মোল? 4.5 10⁻³। তার মানে এই যে আমি এখানে মিশাচ্ছি, এখানে আমি মিশাইছিলাম 4.5, শেষও হয়ে গেছে 4.5, তার মানে ওই মিশ্রণে আর ক্ষার নাই, সবল ক্ষার যা ছিল সব শেষ। এই কথাটা ভালোভাবে বুঝতে হবে। এবার এই পাত্রে আমি মিশাইছিলাম অ্যাসিড কত মোল? 8.75, আর অ্যাসিড শেষ হলো কত মোল? 4.5। তাহলে মিশাইছিলাম 8.75, শেষ হয়েছে 4.5, তার মানে ওই মিশ্রণে এখনো অ্যাসিড অবশিষ্ট আছে, ক্ষার শেষ। তার মানে আমি যদি বলি যে মিশ্রণে অবশিষ্ট অ্যাসিড, অবশ্যই অ্যাসিড থাকবে, কারণ আমি যতটুকু ক্ষার দিয়েছিলাম ক্ষার তো শেষ। তাহলে মিশ্রণে অবশিষ্ট অ্যাসিড, অ্যাসিড দিয়েছিলাম 8.75 10⁻³ আর অ্যাসিড শেষ হলো 4.5 10⁻³ মোল। তার মানে এখানে অবশিষ্ট আছে 4.25 × 10⁻³ মোল অ্যাসিড ওই মিশ্রণে এখনো অবশিষ্ট আছে। আর এটা তো তৈরি হচ্ছে, এই লবণ তো শেষ হবে না, এটা যা ছিল তা থেকে এটা তৈরি হয়েছে। তার মানে আমি যদি বলি মিশ্রণে উৎপন্ন লবণ কতটুকু, মিশ্রণে যে লবণটা তৈরি হয়েছে, মিশ্রণে সেই উৎপন্ন লবণ তৈরি হয়েছে 4.5 10⁻³ মোল HCON। এই জায়গাতে আমাদের মেইন পয়েন্ট, কতটুকু মিশাইছিলাম, কতটুকু শেষ হলো, এবং কি কি ফাইনালি আছে মিশ্রণে। আমার ফাইনালি মিশ্রণে আছে দুর্বল অ্যাসিড এবং উৎপন্ন লবণ। এই যে মিশ্রণটা, এই মিশ্রণে আমি কি পাবো? দুর্বল অ্যাসিড এবং উৎপন্ন লবণ। বাফার হওয়ার শর্ত কি বলেছিলাম? মিশ্রণে দুর্বল অ্যাসিড আর উৎপন্ন লবণ থাকতে হবে, তাহলে বাফার হবে। তাহলে আমার এখানে তো দুর্বল অ্যাসিড এবং উৎপন্ন লবণ আছে, তার মানে আমি বলতে পারি যে জেট পাত্রে একটা অম্লীয় বাফার দ্রবণ তৈরি হবে। জেট পাত্রে অম্লীয় বাফার দ্রবণ তৈরি হবে। তাহলে একটু আগেই আমি যে সৃজনশীলটা দেখলাম, সেখানেও কিন্তু দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করছিল, তারপরেও সেটা বাফার হয়নি। কিন্তু এখানে দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করে কিন্তু বাফার হয়েছে। শর্ত মনে রাখতে হবে, বাফার হতে হলে পারে মিশ্রণটাতে ফাইনালি আমার যে মিশ্রণটা পাবো, সেই মিশ্রণটাতে অবশিষ্ট দুর্বল অ্যাসিড এবং উৎপন্ন লবণ থাকতে হবে, যেটা এইখানে আমি পেয়েছি। তার মানে বাফার দ্রবণ হবে। আর যদি বাফার দ্রবণ হয়, তাহলে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য আমাদের সূত্র আছে আলাদা। বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার সূত্র আছে pKa প্লাস লগ n of salt divided by n of acid। এখানে যে n of salt, এটা কোনটা? এটা হচ্ছে অবশিষ্ট যে অ্যাসিড আছে সেটা, অবশিষ্ট যে অ্যাসিড আছে সেটার মোল।
আর অবশিষ্ট যে লবণ আছে সেটা, উৎপন্ন যে লবণ সেটা, এন অফ সল্ট হচ্ছে আমাদের উৎপন্ন লবণ, উৎপন্ন লবণ। আর এইটা কোনটা? এইটা হচ্ছে অবশিষ্ট অ্যাসিড। এটা হচ্ছে যেটা আমরা অলরেডি মানে পেয়ে গেছি এখানে, এখন খালি মানটা বসাতে হবে। এন অফ সল্ট মানে যে লবণ উৎপন্ন হয়েছে ওই লবণের মোল সংখ্যা, এন অফ অ্যাসিড মানে অবশিষ্ট যে অ্যাসিড আছে ওই অ্যাসিডের মোল সংখ্যা। আর কে এর মান তো আমার প্রশ্নই দেওয়া আছে, কে এর মান কিভাবে বার করতে হয়? মাইনাস লগ অফ কে এ করে। তো মাইনাস লগ অফ কে 1.8 10⁻⁻⁴ প্লাস লগ উৎপন্ন লবণের মোল হচ্ছে আমার 4.5 10⁻⁻3, আর অবশিষ্ট অ্যাসিডের মোল হচ্ছে 4.25 10⁻⁻3। এইটা যদি আমি এখন ক্যালকুলেটরে হিসাব নিকাশ করি আমার মান একটা চলে আসবে। ক্যালকুলেটরে হিসাব নিকাশ করে আমাদের মান আসবে 3.78। এইটা হচ্ছে অ্যান্সার। দুইটা অঙ্কের পার্থক্য বুঝতে হবে, দুইটা অঙ্কের পার্থক্য আমাদেরকে বুঝতে হবে যে দুইটা অঙ্কতেই দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করেছে, কিন্তু দুই জায়গাতে কিন্তু বাফার তৈরি হয়নি। এক জায়গাতে বাফার তৈরি হয়েছে কিন্তু এর আগেরটাতে বাফার তৈরি হয়নি। তার মানে এখন আমরা আর এই ভুল করব না যে দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করলেই বাফার হয়ে যাবে, এই কথাটা আর বলবো না। দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করলে বাফার দ্রবণ হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনাটাকে আমাকে প্রমাণ করতে হবে যে আসলেই বাফার হবে কিনা। তা দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করলে বাফার দ্রবণ হওয়ার সম্ভাবনা আছে। কখন হবে? মিশ্রণে যদি অবশিষ্ট থাকে দুর্বল অ্যাসিড, তাহলে ওই দুর্বল অ্যাসিড এবং উৎপন্ন লবণ মিলেই তৈরি হবে বাফার দ্রবণ, তাছাড়া বাফার দ্রবণ হবে না। এখানে আর একটা কথা আমি ক্লিয়ার করি যে তোমরা যদি বলো যে ভাইয়া আপনি তো বলছেন যে দুর্বল অ্যাসিড আর লবণ থাকলেই বাফার হবে, তাহলে এই যে আমি তো এখানে দুর্বল অ্যাসিড আর লবণ দিয়েছি, এইটা কি তাহলে বাফার হবে? উত্তর হচ্ছে না, এটা বাফার হবে না। তাহলে বাফার কখন হবে? যে দুর্বল অ্যাসিড এবং যে লবণটার কথা বলছি ওই লবণটাও হতে হবে ওই অ্যাসিডেরই, দেখো ওই অ্যাসিডেরই লবণ হতে হবে, তাহলে বাফার দ্রবণ হবে। আশা করছি বাফার দ্রবণ নিয়ে যে সমস্যাটা থাকে, যে কনফিউশন গুলো থাকে সেগুলো আর থাকবে না। এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করব এই ব্যাচগুলোতে হোয়াইট বোর্ডে সব রকম যে সমস্যাগুলো আছে কেমিস্ট্রির সেই সমস্যাগুলোর সমাধান দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ, অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।